আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের কে শুভেচ্ছা জানাচ্ছি। আজকের এই ক্লাসে তোমরা যারা নবম শ্রেণীর এই যে বায়ু দূষণ চ্যাপ্টার তোমাদের চলছে, সেই বায়ু দূষণের থেকে আমরা রাদারফোর্ডের যে পরমাণু মডেল আছে সেটা নিয়ে আজকে আমরা তোমাদের আলোচনা করার চেষ্টা করতেছি। রাদারফোর্ড মডেল, তোমরা জানো রাদারফোর্ড এর মডেলে কি আসলে ফোর্ডের পরমাণু মডেল। বিজ্ঞানী রাদারফোর্ড 1911 সালে সৌরজগতের সাথে তুলনা করে একটা মডেল, নিউক্লিয়াস এবং ইলেকট্রন নিয়ে একটা মডেল তৈরি করেন। সেটা হলো রাদারফোর্ডের সৌর মডেল হিসেবে পরিচিত। উনি এই মডেলের উপরে কিছু প্রস্তাব রাখেন। এই প্রস্তাবগুলো হলো রাদারফোর্ডের মডেল। আমি আবার বলছি, 1911 সালে বিজ্ঞানী রাদারফোর্ড সৌরজগতের যে সূর্য এবং যে গ্রহগুলোর সাথে তুলনা করে বিজ্ঞানী রাদারফোর্ড ইলেকট্রন এবং নিউক্লিয়াস নিয়ে কতগুলো প্রস্তাব লেখেন, যেগুলি পরবর্তীতে রাদারফোর্ড মডেল হিসেবে পরিচিতি লাভ করে। তা আমরা এই 1911 সালে যে সৌর মডেলের সাথে তুলনা করে যে নিউক্লিয়াস এবং ইলেকট্রন নিয়ে যে একটা মতবাদ রচনা করেন, সেই প্রস্তাবগুলো আমরা লিখতেছি। এক, প্রত্যেকটা পরমাণুর একটা কেন্দ্র আছে, এই কেন্দ্রটার নাম হলো নিউক্লিয়াস। নাম কি? নিউক্লিয়াস। প্রত্যেকটা মৌল পরমাণুর কেন্দ্র আছে, এই কেন্দ্রটার নাম কি? নিউক্লিয়াস। এই যে আমি এখানে এই কেন্দ্র আছে, এটা একটা মডেল। কেন্দ্রটা বাড়ি ধনাত্মক পরমাণু কেন্দ্রে বাড়ি ধনাত্মক একটা বস্তু করা বা বস্তু আছে, সেই বস্তুটার নাম হইল এই নিউক্লিয়াস। মৌল পরমাণুর কেন্দ্র যেটার মধ্যে ধনাত্মক আধান বিশিষ্ট ভারী বস্তু আছে, ধনাত্মক আধান বিশিষ্ট ভারী বস্তু এখানে আমরা লক্ষ্য করি। সেই এই যে ধনাত্মক আধান বিশিষ্ট ভারী বস্তু, এটা হলো নিউক্লিয়াস। ভারী একটা বস্তু, তাই না? এটা হলো তোমার অত্যন্ত ভারী পরমাণুর মোট আয়তনের তুলনা, এই যে কেন্দ্র নিউক্লিয়াসের আয়তন নগণ্য, এটা আমরা বলতে পারি। পরমাণুর মোট আয়তনের তুলনা, মোট আয়তনের তুলনায় এই নিউক্লিয়াসের মোট আয়তনের তুলনায় নিউক্লিয়াসের আয়তন
খুবই নগণ্য, খুবই নগণ্য। পরমাণুর সমস্ত বল এই নিউক্লিয়াসে কেন্দ্রীভূত আছে। পরমাণুটার সমস্ত বল এই ক্ষুদ্র নিউক্লিয়াসের মধ্যে পুঞ্জীভূত আছে। পরমাণুর সমস্ত ভর কেন্দ্র নিউক্লিয়াসে পুঞ্জীভূত আছে। ঠিক আছে, এটা আমরা কি বলি? পরমাণুর কেন্দ্র, যার নাম হলো নিউক্লিয়াস। এটা কিন্তু ধনাত্মক আধান বিশিষ্ট ভারী একটা বস্তু। এই নিউক্লিয়াসটা কি ধনাত্মক আধান বিশিষ্ট, তাই না? ভারী একটা বস্তু। কেন ধনাত্মক? কারণ প্রোটন এবং নিউট্রন আছে। প্রোটন ধনাত্মক, এই জন্য এটা ধনাত্মক। মোট আয়তনের তুলনা, সম্পূর্ণ আয়তনের তুলনায় কিন্তু নিউক্লিয়াসের আয়তনটা হবে নগণ্য। সমস্ত বল, পরমাণুর সমস্ত বল নিউক্লিয়াসে পুঞ্জীভূত আছে। এগুলো আমাদের প্রথম প্রস্তাবনা, রাদারফোর্ডের প্রথম প্রস্তাবনা। দ্বিতীয়, এই যে কেন্দ্র এবং পরমাণু কেন্দ্র অর্থাৎ নিউক্লিয়াস এবং ইলেকট্রন ছাড়া বাকি সবটা অংশ কিন্তু ফাঁকা। সবটা অংশ কি ফাঁকা। সবটা ফাঁকা। সবটা কি ফাঁকা। এখানে দ্বিতীয় প্রস্তাবনা বলছে পরমাণু কেন্দ্র, নিউক্লিয়াস এবং ইলেকট্রন। কেন্দ্র হলো নিউক্লিয়াস এবং এই যে ইলেকট্রন ছাড়া বাকি অংশ কিন্তু ফাঁকা। বাকি অংশ ফাঁকা। ঠিক আছে, এলো দ্বিতীয় প্রস্তাবনা। পরমাণু কেন্দ্র, নিউক্লিয়াস এবং ইলেকট্রন ব্যতীত বাকি সবটা অংশ কিন্তু ফাঁকা। সবটা কিন্তু তিন নম্বর প্রস্তাবনা। প্রত্যেকটা মৌল পরমাণু বিদ্যুৎ নিরপেক্ষ বা তড়িৎ নিরপেক্ষ। পরমাণু তড়িৎ নিরপেক্ষ। নিরপেক্ষ কারণ হলো এই যে নিউক্লিয়াসে ধনাত্মক আধান বিশিষ্ট নিউক্লিয়াসের চারপাশে ঋণাত্মক আধান বিশিষ্ট সমান সংখ্যক ঋণাত্মক আধান বিশিষ্ট ইলেকট্রন নিউক্লিয়াসকে পরিবেশন করে আছে। সমান সংখ্যক ঋণাত্মক আধান বিশিষ্ট ইলেকট্রন, সমান সংখ্যক ঋণাত্মক আধান বিশিষ্ট ইলেকট্রন ধনাত্মক আধান বিশিষ্ট নিউক্লিয়াসকে পরিবেশন করে আছে। নিউক্লিয়াসকে পরিবেশন করে আছে। এখন পরিবেশন করার মধ্যে একটা শর্ত আছে। শর্ত রইল এরকম, ইলেকট্রন আর নিউক্লিয়াস, তাই না?
এখানে ইলেকট্রনের কেন্দ্র বিমুখী বল আছে, বাইরের ইলেকট্রন কেন্দ্র বিমুখী বল, আর ভেতরে নিউক্লিয়াসের মধ্যে কেন্দ্রমুখী বল আছে, দুইটা পরস্পর সমান। বল এটা হলো কেন্দ্র বিমুখী বল, আর এটা হলো কেন্দ্রমুখী বল, পরস্পর সমান। ভেতরে নিউক্লিয়াসে কেন্দ্রমুখী বল, কেন্দ্রমুখী বল এবং বাইরের ইলেকট্রনের কেন্দ্র বিমুখী বল, বিমুখী বল পরস্পর সমান। এগুলো আমাদের তৃতীয় প্রস্তাবনা, পরমাণু তড়িৎ নিরপেক্ষ বা বিদ্যুৎ নিরপেক্ষ। কারণ ধনাত্মক আধান বিশিষ্ট নিউক্লিয়াসে সমান সংখ্যক ঋণাত্মক আধান বিশিষ্ট ইলেকট্রন পরিবেশন করে আছে, তাই না? সমান সংখ্যক ঋণাত্মক আধান বিশিষ্ট ইলেকট্রন ধনাত্মক আধান বিশিষ্ট নিউক্লিয়াসকে পরিবেশন করে আছে, এই জন্য এটা তড়িৎ নিরপেক্ষ। ভেতরে নিউক্লিয়াসে কেন্দ্রমুখী বল, এখানে থাকবে কেন্দ্রমুখী বল নিউক্লিয়াসে বল, এবং বাইরের ইলেকট্রনের কেন্দ্র বিমুখী বল নিউক্লিয়াসে থাকবে কেন্দ্রমুখী বল, পরস্পর সমান। এইসব কারণে তৃতীয় প্রস্তাবনা বলছে পরমাণু তড়িৎ নিরপেক্ষ। দ্বিতীয় প্রস্তাবনা বলছে পরমাণু কেন্দ্র নিউক্লিয়াস এবং ইলেকট্রনের ব্যতীত সব অংশ ফাঁকা, বাইরে ইলেকট্রন এবং কেন্দ্রে নিউক্লিয়াস ছাড়া বাকি সব অংশ ফাঁকা। আর প্রথম প্রস্তাবনা বলছে এই যে কেন্দ্র আছে, প্রত্যেক মৌলপরমাণু একটা কেন্দ্র আছে ধনাত্মক, এবং ধনাত্মক আধান বিশিষ্ট একটা ভারী একটা বস্তু আছে, সেটা আমরা বলি কেন্দ্র বা নিউক্লিয়াস। পরমাণু মোট আয়তনের তুলনায় নিউক্লিয়াসের আয়তন নগণ্য। পরমাণুর মোট আয়তনের তুলনায় নিউক্লিয়াস আয়তন নগণ্য, তবে পরমাণুর সমস্ত ভর এই নিউক্লিয়াসে কেন্দ্রীভূত আছে, নিউক্লিয়াসের মধ্যে কেন্দ্রীভূত বা পুঞ্জীভূত আছে। ঠিক আছে, এ হলো আমাদের তৃতীয় প্রস্তাবনা। চতুর্থ প্রস্তাবনা কি বলছে? সৌরজগতে সূর্যের চারপাশে গ্রহগুলো যেমন ঘুরছে, তদ্রূপ নিউক্লিয়াসের চারপাশে এই যে ঋণাত্মক আধান বিশিষ্ট ইলেকট্রন গুলো এভাবে ঘুরছে। এই জন্য আসলে এসব কারণে এটাকে বলা হয় সৌর মডেল। পরমাণুর নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রন গুলো ঘুরে, যেভাবে পৃথিবী গ্রহ গুলো সূর্যের চারপাশে ঘুরে, এভাবে ইলেকট্রন গুলো নিউক্লিয়াসের চারপাশে ঘুরে। চতুর্থ প্রস্তাবনা, সৌর জগতে সূর্যের চারপাশে গ্রহগুলো যেভাবে ঘুরছে, তদ্রূপ নিউক্লিয়াসকে কেন্দ্র করে পরমাণুতে ইলেকট্রন গুলো ঘুরছে, বুঝছো?
এ হলো চতুর্থ প্রস্তাবনা। সৌরজগতের সূর্যের চারপাশে গ্রহগুলো যেভাবে ঘুরে চতুর্থ প্রস্তাবনা, সেভাবে তদ্রুপ নিউক্লিয়াসের চারপাশে ইলেকট্রন গুলো এভাবে ঘুরছে। এ হলো আমাদের চতুর্থ প্রস্তাবনা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই যে প্রস্তাবনাগুলো আমরা পাইলাম, সেখানে কিন্তু কিছুটা সীমাবদ্ধতা রয়েছে। কতগুলো সীমাবদ্ধতা, এই যে আমাদের এখানে বলা হয়েছে যে কেন্দ্রের নাম হইল নিউক্লিয়াসের চতুর্থ প্রস্তাবনা বলছে যে নিউক্লিয়াসের চারপাশে ইলেকট্রনগুলো ঘুরে, যেভাবে গ্রহগুলো সূর্যের চারপাশে ঘুরে এইভাবে ঘুরে। কিন্তু সীমাবদ্ধতা উল্লেখ করেছে যে সৌরজগতে গ্রহ সূর্য সবই চার্জ নিরপেক্ষ, দে হ্যাভ নো চার্জ, তাদের কোনো চার্জ নাই, চার্জ নিরপেক্ষ। কিন্তু এখানে ইলেকট্রন নেগেটিভ চার্জ, নিউক্লিয়াস পজিটিভ চার্জ, তাহলে এর একটা সাংঘর্ষিক, তাই না? এটা কিন্তু তার একটা সীমাবদ্ধতা। ম্যাক্সওয়েলের তড়িৎ চুম্বকীয় তত্ত্ব অনুযায়ী পরমাণু যখন আবর্তন করে, ইলেকট্রনগুলো যখন আবর্তন করে, তখন শক্তি বিকিরণ করার কথা। যদি শক্তি বিকিরণ করে তাহলে শক্তি বেড়ে যাবে, তাই না? তাহলে কক্ষপথের ক্ষয় হইতে হইতে শক্তি বেড়ে যেতে যেতে একসময় মডেলের পতন হওয়ার কথা। এলো দ্বিতীয় সীমাবদ্ধতা। তৃতীয় সীমাবদ্ধতা হইল পরমাণুতে বর্ণালীর ব্যাখ্যা রাদারফোর্ড দেন নাই, বর্ণালী গঠনের। ঠিক আছে। চতুর্থ সীমাবদ্ধতা হইল এই যে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রন গুলো কক্ষপথে ঘুরে, কক্ষপথের আকার, ইলেকট্রন কক্ষপথের আকার আকৃতির সম্পর্কে রাদারফোর্ড মতামত দেন নাই, এটা একটা ত্রুটি। তারপরে ইলেকট্রন গুলো একাধিক ইলেকট্রন কিভাবে কক্ষপথে ঘুরে সে ব্যাপারে কোনো ধারণা দেন নাই। এগুলি আমরা এখন আলোচনা করব। এগুলো আমাদের রাদারফোর্ডের পরমাণু মডেল। মডেলে সীমাবদ্ধতা বা ত্রুটি। এক নম্বর আমি আগে বলি এখানে রাদারফোর্ডের পরমাণু মডেল সৌর মডেলের সাথে তুলনা করে এটাকে সৌর মডেলের সাথে মিল রেখে, সাদৃশ্য রেখে এটা কিন্তু প্রস্তাবনা করা হয়েছে। তো সৌর মডেলের মধ্যে যাতে যে তুলনা করছে গ্রহ এবং সূর্য, গ্রহ সূর্য এখানে চার্জহীন প্রমাণিত হইল, কিন্তু ইলেকট্রন এবং নিউক্লিয়াস হইল নেগেটিভ এবং পজিটিভ। এটা কিন্তু সীমাবদ্ধতা। পরমাণু মডেলকে সৌর জগতের সাথে তুলনা করেছেন, সৌরজগতের সাথে তুলনা করেছেন। পরমাণুর ইলেকট্রন ঋণাত্মক আধান বিশিষ্ট এবং নিউক্লিয়াস
কেন্দ্র নিউক্লিয়াস ধনাত্মক আধানযুক্ত, ধনাত্মক সৌরজগতের গ্রহ ও সূর্য চার্জহীন। তাহলে এটা কিন্তু ত্রুটি দ্বারা বলে সৌর মণ্ডলের সাথে যে তুলনা করা হইলো সৌরজগতের সূর্য এবং গ্রহ চার্জহীন, চার্জের কোনো অস্তিত্ব পাওয়া যায় না। সূর্য এবং গ্রহগুলো কোনো চার্জের অস্তিত্ব পাওয়া যায় না, ঠিক আছে। কিন্তু যে আমাদের যে নিউক্লিয়াস কিন্তু পজিটিভ আধান, এই যে ইলেকট্রন বাইরে ইলেকট্রন নেগেটিভ আধান, তাহলে পজিটিভ এবং নেগেটিভ আধান, তাই না? নেগেটিভ আধান বিশিষ্ট ইলেকট্রন পজিটিভ আধান বিশিষ্ট নিউক্লিয়াসের চারপাশে ঘুরে। কিন্তু সূর্য এবং গ্রহগুলো চার্জ নিরপেক্ষ, চার্জহীন বা চার্জ নিরপেক্ষ, তাই না? এই জন্য এটা কিন্তু আমাদের এটা সীমাবদ্ধতা। ইলেকট্রন নিউক্লিয়াসের চারপাশে আবর্তনের সময়, ইলেকট্রন নিউক্লিয়াসের চারপাশে আবর্তনের সময় শক্তি বিকিরণ করার কথা। শক্তি শক্তি হারাতে হারাতে কক্ষপথের বিলুপ্তি সহ মডেলের পতন হওয়ার কথা। মডেলের পতন হওয়ার কথা। কিন্তু এখানে ইলেকট্রন দেখা গেছে ইলেকট্রন নিউক্লিয়াসে প্রবেশ করতে পারে না। বস্তুত ইলেকট্রন নিউক্লিয়াসে প্রবেশ করতে পারে না। শিক্ষার্থীবৃন্দ, ম্যাক্সওয়েলের তড়িৎচুম্বকীয় তত্ত্ব অনুযায়ী আমরা জানি ইলেকট্রন নিউক্লিয়াসের যে চারপাশে যখন পরিভ্রমণ করে বা আবর্তন করে, আবর্তনের সময় শক্তি বিকিরণ করে দেয়, বের করে দেয়, বিকিরণ করে দেয়। ফলে শক্তি হারাতে কক্ষপথের বিলুপ্তি সহ মডেলের পতন হওয়ার কথা। বস্তুতে দেখা গেছে ইলেকট্রন নিউক্লিয়াসে প্রবেশ করতে পারে না। দেখা গেছে প্রমাণিত হয়েছে যে ইলেকট্রন আসলে নিউক্লিয়াসে প্রবেশ করতে পারে না ম্যাক্সওয়েলের তড়িৎচুম্বকীয় তত্ত্ব অনুযায়ী। সেখানে আমরা লক্ষ্য করলাম যে ইলেকট্রন লাফালাফি বা আবর্তনের সময় উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তর বা নিম্ন শক্তি থেকে উচ্চ শক্তি স্তরে আবর্তনের সময় শক্তি বিকিরণ করে দেয়। যদি শক্তি বিকিরণ করে তাহলে কক্ষপথ আস্তে আস্তে বিলুপ্তি সহ মডেলের পতন হওয়ার কথা। কিন্তু দেখা গেছে যে বস্তুত ইলেকট্রন নিউক্লিয়াসে প্রবেশ করতে পারে না। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা একটু চিত্র আগে তাহলে তোমরা মানে বুঝতে পারবা। এটা কিন্তু আসলে এরকমই, তাই না?
এটা হলো নিউক্লিয়াস, এটা বাইরে ইলেকট্রন। তো এটা যদি মডেল যদি পতন হয়, যদি পতন হয় তাহলে কিন্তু আমাদের এই মডেল আর টিকে না, তাই না? তখন কি মডেল টিকবে? টিকবে না, পতন হওয়ার কথা। শক্তি বিকিরণ যদি করে শক্তি হারাতে হারাতে কক্ষপথ টিকবে না, ফলে একসময় নিউক্লিয়াসে পতিত হবে। কিন্তু দেখা গেছে যে ইলেকট্রন নিউক্লিয়াসে প্রবেশ করতে পারে না। এটাও কিন্তু তোমার যদি এই সীমাবদ্ধতা, কিন্তু কিন্তু বস্তুত ইলেকট্রন নিউক্লিয়াসে প্রবেশ করতে পারে না। কিন্তু কিন্তু আমাদের ম্যাক্সওয়েলের তত্ত্ব অনুযায়ী যে সীমাবদ্ধতা ছিল, এটাও দেখা গেছে লাস্টে ঠিক আছে। 3 নম্বর, পরমাণুতে বর্ণালী গঠন হয়। বর্ণালী গঠনের কোনো ব্যাখ্যা রাদারফোর্ড দেন নাই। বর্ণালী গঠন কোনো ব্যাখ্যা দেন নাই। এই যে সূক্ষ্ম বর্ণালী গঠন হয়, সেই বর্ণালী গঠনের কোনো ব্যাখ্যা উনি দেন নাই। 4, ইলেকট্রন গুলো বিভিন্ন কক্ষপথে ঘুরে। এই যে ইলেকট্রন কক্ষপথের আকার আকৃতি নিয়ে কোনো তথ্য উনি দেন নাই। ইলেকট্রন কক্ষপথে যে বিভিন্ন কক্ষপথে ঘুরে, তাই না? এই যে কক্ষপথের আকার আকৃতি কিছুই ব্যাখ্যা দেন নাই। ইলেকট্রন কক্ষপথে আকার বা আকৃতি ব্যাখ্যা দেন নাই। চতুর্থ সীমাবদ্ধতার যে প্রস্তাবনা, ইলেকট্রন কক্ষপথের এই যে আকার, বিভিন্ন কক্ষপথের আকার আকৃতি নিয়ে কোন ব্যাখ্যা বিজ্ঞানী রাদারফোর্ড দেন নাই। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, 5, একাধিক ইলেকট্রন একই কক্ষপথে একাধিক ইলেকট্রন কিন্তু ঘুরে। যেমন কোন কক্ষপথে 5টা, কোন কক্ষপথে 6টা, 7টা, 8টা, তাই না? কিভাবে ঘুরে সেভাবে সে ব্যাপারে কোনো ব্যাখ্যা দেন নাই। কোনো ব্যাখ্যা দেন নাই। ইলেকট্রন একাধিক ইলেকট্রন কিভাবে ঘুরে, একাধিক ইলেকট্রন কিভাবে ঘুরে সেই ব্যাপারে কোনো ব্যাখ্যা কিন্তু উনি দেন নাই। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, একাধিক ইলেকট্রন বিভিন্ন কক্ষপথে, একাধিক ইলেকট্রন কিভাবে বিভিন্ন কক্ষপথে ঘুরে, বিভিন্ন কক্ষপথে কক্ষপথে ঘুরছে, সেরকম কোন ব্যাখ্যা কিন্তু বিজ্ঞানী রাদারফোর্ড দেন নাই। এ হলো আমাদের এই সীমাবদ্ধতার 5টি যে প্রস্তাবনা উনি তুলে ধরেছেন, সেগুলো আমরা ব্যাখ্যা করেছি। 1, রাদারফোর্ড মডেলকে সৌরজগতের সাথে তুলনা করেছিলেন, এই জন্য এই মডেল নাম হইল সৌর মডেল। এই মডেলের নাম কি? সৌর মডেল। সৌরজগতের সাথে মিল রেখে তুলনা করে মডেল প্রস্তাবনা করেন বিজ্ঞানী রাদারফোর্ড 1911 সালে। এই জন্য তার মডেলের নাম হইল সৌর মডেল। রাদারফোর্ড পরমাণুকে সৌরজগতের সাথে তুলনা করেন, কিন্তু পরমাণু ইলেকট্রন ঋণাত্মক আধান বিশিষ্ট, তাই না? এই যে ইলেকট্রন কি ঋণাত্মক আধান বিশিষ্ট, এবং
কেন্দ্র নিউক্লিয়াস কিন্তু ধনাত্মক আধান যুক্ত। এই যে এই নিউক্লিয়াসটা কি ইলেকট্রন, আর এটা কি তা নিউক্লিয়াস। নিউক্লিয়াস তাইলে পরমাণুর ইলেকট্রন ঋণাত্মক আধান বিশিষ্ট। এই যে ইলেকট্রন গুলো এগুলি ঋণাত্মক আধান বিশিষ্ট, নেগেটিভ, এবং কেন্দ্র নিউক্লিয়াস ধনাত্মক আধান যুক্ত। কারণ নিউক্লিয়াসের মধ্যে কে কে থাকে? প্রোটন এবং নিউট্রন। প্রোটন ধনাত্মক, এই জন্য নিউক্লিয়াসটা ধনাত্মক। কেন্দ্র নিউক্লিয়াস ধনাত্মক আধান যুক্ত। সৌরজগতের গ্রহ সূর্য কিন্তু এনে চার্জহীন। এই যে গ্রহ এবং সূর্যের সাথে তুলনা করেছেন, গ্রহ সূর্য এনে চার্জের কোনো অস্তিত্ব পাওয়া যায় না, বুঝছো? সৌর মণ্ডলের সাথে তুলনা করা হয়েছে, কথা সত্য, কিন্তু এই যে সূর্য এবং গ্রহ কিভাবে ঘুরছে তাদের চার্জের কোনো অস্তিত্ব পাওয়া যায় না। এটা হলো তার একটা প্রথম মানে সীমাবদ্ধতা। দ্বিতীয়, ম্যাক্সওয়েল প্রমাণ করেন যে পরমাণু আবর্তন করে, ইলেকট্রনগুলো যখন বিভিন্ন কক্ষপথে আবর্তন করে, লাফালাফি করে, উচ্চ শক্তি স্তর নিম্ন শক্তি স্তর বা নিম্ন শক্তি থেকে উচ্চ স্তরে আবর্তনের সময় যখন লাফালাফি করে, লাফালাফির সময় শক্তি বিকিরণ বা বের করার কথা, শক্তি যদি বের হয়, বিকিরিত হয়, তাহলে কিন্তু আস্তে আস্তে শক্তি হারায়। ইলেকট্রনগুলো শক্তি হারাতে থাকবে। ইলেকট্রনগুলো শক্তি হারাতে এই যে বিভিন্ন মানে কক্ষপথের বিলুপ্তি হয়ে মডেলের পতন হওয়ার কথা, এই মডেলের পতন হওয়ার কথা। কিন্তু বস্তুত মানে প্রমাণ হয়েছে যে ইলেকট্রন নিউক্লিয়াসে প্রবেশ করতে পারে না। কি প্রমাণ হলো? ইলেকট্রন আসলে নিউক্লিয়াসে প্রবেশ করতে পারে না। যাই ত্রুটি ধরা পড়ছে, আবার সলিউশন কিন্তু পাওয়া গেছে। শিক্ষার্থীবৃন্দ, 3 নম্বর, পরমাণুতে যে বর্ণালী মান গঠন হয় সেই ব্যাখ্যা কিন্তু বিজ্ঞানী রাদারফোর্ড দিতে পারেন নাই। সূক্ষ্ম বর্ণালী কথা এখানে উল্লেখ করেন নাই। বা পরমাণুতে ইলেকট্রন কক্ষপথে এই যে ইলেকট্রন যে ঘুরে, তার কক্ষপথের আকার, ইলেকট্রন কক্ষপথের আকার বা আকৃতি নিয়ে কোনো কথা উনি বলেন নাই, রাদারফোর্ড সাহেব। বিজ্ঞানী রাদারফোর্ড ইলেকট্রন কক্ষপথের আকার আকৃতি নিয়ে কোনো কথা বলেন নাই। পরমাণুতে একাধিক ইলেকট্রন কিভাবে মানে বিভিন্ন কক্ষপথে ঘুরে, একাধিক ইলেকট্রন কিভাবে একটি কক্ষপথে ঘুরে, সে ব্যাপারে কিন্তু কোনো ব্যাখ্যা দেন নাই। ঠিক আছে, এই হলো আমাদের রাদারফোর্ডের পরমাণু মডেলের সীমাবদ্ধতা আমরা এই স্বল্প সময় আলোচনা করেছি। আশা করি তোমরা কিছু হলো উপকৃত হয়েছ। আর কি আগামী ক্লাসের জন্য আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকো, আলহামদুলিল্লাহ।